নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। আলোচনা করব আজকের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাজেট। আজ বাজেট পেশ হয়েছে। বাংলায় পালাবদলের পর বিজেপি শাসিত সরকারের এটা প্রথম বাজেট। ২০২৬ সালের রাজ্য বাজেট যেন কল্পতরু সরকার। একদিকে লক্ষাধিক শূন্য পদে নিয়োগের ঘোষণা, অন্যদিকে ডিএ ২০% বৃদ্ধি। নারী শক্তি, রাজ্যের প্রান্তিক স্তরের সমাজকর্মী থেকে শুরু করে বেকার যুবক যুবতী, তাদের সকলের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর। ভোটের আগে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল সংকল্পপত্রকে বাস্তবে রূপায়িত করা। ক্ষমতায় আসার পর প্রথম বাজেটের শেষে মুখ্যমন্ত্রীর আশ্বাস, মানুষের জন্য কাজ হবে। 91 crore। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বাজেট থেকে রাজ্যবাসী কি পেল, এবং এই বাজেটের একাধিক বিষয়ে আরও প্রশ্ন থাকছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা দাদার কাছে প্রথমেই যে প্রশ্ন রাখবো তা হলো, রাজ্যবাসী, পশ্চিমবঙ্গবাসী এই বাজেট থেকে ঠিক কি কি পেল? যে আজকের যে সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার, যেটা নতুন সরকার ২০২৬ সালে তৃণমূল সরকারকে সরিয়ে যে বিজেপি সরকার এসছে, যারা বলছে এটা পশ্চিমবঙ্গ সরকার, কোনো দলের সরকার না। তো সেই সরকারের যদি বাজেট বলা যায়, এটা একটা পূর্ণাঙ্গ বাজেট বলা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, যে এইটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট আপনারা বলছেন, এটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। কারণ এর আগে একটা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল বিদায়ী সরকার, সেইখান থেকে এইটা হচ্ছে ৮ মাসের একটা বাজেট। এই ৮ মাসের বাজেটে যেটা দেখানো হয়েছে, ৪,38,৭৭৫.২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবারের বাজেটে, এবং যার মধ্যে কৃষিতে রয়েছে ৮,৫65.৮৪ কোটি টাকা, কৃষি বিপণনে ৩৬৮.৯৯ কোটি টাকা, প্রাণী সম্পদে ১,৪০৪.৪২ কোটি টাকা, এরকম আরো নানান কিছু। যদি আমরা পঞ্চায়েত গ্রাম উন্নয়নে সব থেকে বেশি ৫১,৮৩৬.৫৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিল্পে বরাদ্দ হয়েছে, শিল্প উদ্যোগে, শিল্প বাণিজ্য এবং শিল্প উদ্যোগে ৩,২৬৬.৫৯ কোটি টাকা। এছাড়া যেটা দুটো আলোচিত যে বিষয়, একটা হচ্ছে যে অন্নপূর্ণা, যে কি বলে, অন্নপূর্ণা যেটা অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের বদলি যেটা অন্নপূর্ণা যোজনা, সেখানে কিন্তু প্রায় বরাদ্দ হয়েছে ৩৬,০০০ কোটি টাকা এইটা। আর এছাড়া যদি আমরা দেখি যে আরো নানান প্রকল্প রয়েছে। কিন্তু যদি এই বাজেটের নির্যাস বলা যায়, যে এই রাজ্যে ক্ষমতা আসার আগে যে সংকল্পপত্র বিজেপি দিয়েছিল, সেই সংকল্পপত্রে কিন্তু তিনটে জিনিস প্রধান ছিল। একটা হচ্ছে এ রাজ্যে শিল্প নেই, শিল্পে খরা, সেই শিল্পের যাতে কাটানো যায়, নতুন শিল্প আনা যায় একটা। ২ নম্বর হচ্ছে কর্মসংস্থান, এবং ৩ নম্বর ছিল যে এ রাজ্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া যে ডিএ, সেটা। এই তিনটে জায়গাতে কিন্তু এবারে এই যে বাজেটে কিন্তু কল্পতরু বলা যায়। আমরা যদি দেখি, প্রথমে কর্মসংস্থানে যদি আসি, কর্মসংস্থানে কিন্তু একটা বড় জায়গা, যেটা হচ্ছে ঘোষণা আগেই হয়েছিল, যে 5 বছরের ছাড় দেয়া হবে প্রত্যেক মানে যারা পরীক্ষা দেবে আর কি। তো সেখানে কিন্তু 1 লক্ষ কর্মসংস্থান হবে এই, অর্থাৎ 8 মাসের মধ্যে, অর্থাৎ এই অর্থবর্ষে। সেখানে কি না, 20,000 পুলিশের চাকরি, 50,000 শিক্ষক অশিক্ষক মিলিয়ে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে 50,000, অর্থাৎ 70,000, এবং 30,000 বাকি, সেটা হচ্ছে অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে। অর্থাৎ সরকারি স্তরে কিন্তু প্রচুর পদ খালি। অর্থাৎ সত্যি সত্যি যদি এই 1 লক্ষ চাকরি হয়, কর্মসংস্থান ঠিকঠাক হয়, তাহলে এই রাজ্যের এই যে ছেলেমেয়েরা যেটা হতাশ হয়ে পড়েছিল, যারা এই বিজেপি সরকারকে নিয়ে এসেছে, যাদের ভোটে বিজেপি সরকার এসেছে, সেটা কিন্তু একটা বড় মানে সিদ্ধান্ত, এটা বলাই যায়। এবং এই কল্পতরু কিন্তু হওয়ারই ছিল, সেটা পেয়েছে। দ্বিতীয়ত যদি দেখি যে শিল্পোন্নয়নে কিন্তু একটা বড় ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে শিল্পের সিঙ্গেল উইন্ডো,
অর্থাৎ একমুখী জানালা, যেটা এখানে শিল্পে অন্তরায় ছিল যে প্রচুর জটিলতা ছিল, জমি থেকে শুরু করে নানান রকম কাগজপত্র জোগাড় করা, হ্যাঁ, অনেক কিছু বিষয় ছিল। এই যাতে না হয় সেই জন্য, অর্থাৎ আমলাতান্ত্রিক যে জটিলতা সেগুলো, সেই জটিলতা মুক্ত করে এবং বিল্ডিং প্ল্যান, তারপর ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সমস্ত কাগজপত্র তৈরি বা করার মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আনতে একটা দীর্ঘ সময়, দীর্ঘ প্রক্রিয়া চলে যেত। এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে আরবান ল্যান্ড সিলিং অ্যান্ড রেগুলেশনস, এই যে অ্যাক্ট 1976, এই যে এটা পুনরায় পর্যালোচনা করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। এবং আরেকটি বিষয় যেটা অভিযোগ ছিল যে শিল্পের ক্ষেত্রে বড় অন্তরায় ছিল যে সিন্ডিকেট রাজ এবং বেআইনি অর্থ, অর্থাৎ বেআইনি তোলা আদায়, এক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কড়া আইনও আনা হচ্ছে। তো এই জায়গাটাও কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে যে শিল্পেও এই পশ্চিমবঙ্গ হয়তো দেখা যাবে যে আগামী বাজেটে যেটা বরাদ্দ করা হয়েছে সেটা ঠিক কতটা করা যায়। এইবারে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে 20% ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের। এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে ডিএ নিয়ে আমরা জানি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট, প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কিন্তু সেটা হয়নি। নানান রকম জটিলতা তৈরি করা হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু 18% অব্দি তারা কেন্দ্রের সঙ্গে যে ফারাকটা ছিল 58%, সেটা 18% এই সরকার দিয়েছিল, বিদায়ী সরকার। তা এইবারে এসে কিন্তু সেই ফারাকটা আরো অনেকটা কমিয়ে দিল, প্রায় 50%, অর্থাৎ 20% আরো বাড়ানো হলো, এবং যেটা অক্টোবর থেকে কার্যকর হবে। অর্থাৎ 38% ডিএ এবার কিন্তু সরকারি কর্মচারীরা পাবেন। সেই সঙ্গে যারা পেনশনভোগী তারাও 20%-এর একটা দেওয়ার কথা বলা হয়েছে। 20%, হ্যাঁ, এই কেন্দ্রীয় যারা কি ওই কি বলে, এখানে বলেছেন যে 20% মহার্ঘ ভাতা এবং ডিএ পাবেন। এই সঙ্গে যারা আর কি অবসরপ্রাপ্ত যারা তারাও কিন্তু 20% একটা পাবেন। এবং এর ফলে এই যে কেন্দ্রের সঙ্গে যে এই রাজ্যের যে একটা ফারাক, বড় ফারাক ছিল, সেটা কিন্তু আরো 20% কমিয়ে আনলো। ফলে এখন ফারাক রইলো কিন্তু ওই 58 ছিল, তো 18 পেতেন আর 20 পাবেন, তাহলে হয়ে গেল 38। অর্থাৎ ফারাক রইলো 58 আর 38, অর্থাৎ 20% কিন্তু ফারাক রইলো। এই ফারাকটা এখন দেখা যাক সেটা কবে কাটবে। এইটা একটা বড় জিনিস। আর কিছু যেরকম খুব বড় সিদ্ধান্ত, যেটা হচ্ছে যে এই যে রাজ্যে নতুন 5টা জেলা ঘোষণা করার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, গোপীবল্লভপুর নতুন মহকুমা, সেই সঙ্গে পাশাপাশি শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘি নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই যে প্রস্তাবটা, মানে নতুন 5 জেলা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে বিগত সরকারের দাবি ছিল মানুষের, সেখানকার মানুষের, সেটা কিন্তু প্রতিশ্রুতি অনেকটা পূরণ হলো। আরেকটা যেটা, যে কলকাতার কাছে আরো একটি নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে, যেটা হচ্ছে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে হবে। 1000 থেকে 1500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। এছাড়া অন্যান্য যে পুরুলিয়া, বালুরঘাট, মালদায় যে বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে সেটাও কিন্তু কার্যকর হবে। এই আর এছাড়া তো অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর একটা যেটা, সেটা হচ্ছে এই যে বিধায়ক তহবিল, অর্থাৎ প্রত্যেক বিধায়ক তাদের প্রতি বছর এলাকা উন্নয়নের জন্য যে বাজেট পেতেন, মানে যে টাকাটা পেতেন, সেটা ছিল 70 লক্ষ টাকা। এইবারে কিন্তু এটা 1 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ একজন বিধায়ক 5 বছরে তার এলাকা উন্নয়নের জন্য কিন্তু 5 কোটি টাকা পাবেন। টোটাল এই যে স্প্যানটা, অর্থাৎ 26 থেকে 31 এই বর্ষের মধ্যে কিন্তু 70 লক্ষটা কিন্তু 1 কোটি টাকা করা হয়েছে। এটাও একটা বড় সিদ্ধান্ত, বিশেষ করে এলাকার উন্নয়নের ক্ষেত্রে। আর যেটা নিয়ে বহু চর্চিত, সেটা হচ্ছে যে রাজ্যের মাথায় দেনা। এই দেনা এখন পর্যন্ত যেটা ঘোষণা করেছেন স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, তিনি বলছেন রাজ্যের মোট ঋণ রয়েছে 8,15,891 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিষয়গুলো তো রয়েছে, সেগুলো হবে। কিন্তু বলা যায় যে আজকে যে বাজেট পেশ হয়েছে প্রথম সরকারে আসার পরে, একটা কিন্তু খুব মানে ভালো বাজেট। পশ্চিমবঙ্গের মানুষের হয়তো আগামী যে 8 মাসের কথা বলা হয়েছে, 8 মাস পরে আবার পেশ হবে নতুন অর্থবর্ষ, তো সেই জায়গাটা থেকে এটা বলাই যায় যে এই বাজেট কিন্তু
সত্যি প্রশংসার বাজেট। অপরূপা। দাদা, আরও একটি বিষয় রয়েছে যে বিরোধীরা এখন সরব হয়েছে যে এই বাজেটে কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে তাদের বক্তব্য এটা রাজ্য বাজেট নাকি এটা কেন্দ্রীয় বাজেট হয়ে গেল, এমন একটা বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছে। এক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, দেখো, বিরোধীরা বিরোধিতা করবেই, কিন্তু তার আগে আমি বলে রাখি যে যখন বাজেট হয়ে গেল, বাজেট পেশ হয়ে গেল, তারপরে সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী আহ, মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি এসে প্রথমেই বললেন বাজেট থেকে বিরোধীরা খুব খুশি বাজেটে, এবং যার মধ্যে একটি নাম বললেন অশোক দেব, বর্ষিয়ান বিধায়ক বিরোধীদের। তিনি বলেছেন যে সবকিছুই তো আছে এই বাজেটে, কোথাও তো খামতি নেই বাজেটে। তো তিনি একটা অনুরোধ করেছেন যে যেহেতু তিনি পেশায় আইনজীবী, তাই তিনি আইনজীবীদের জন্য কিছু একটা কোনো কিছু আর কি নেই, সেটা যেন বাজেটে প্রস্তাব রাখা হয়, কারণ এরপর তো বাজেট যে সেশন আলোচনা হবে তা সেটাও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে এইটা নিয়ে ভাবার জন্য। তো এই জায়গাটা থেকে যদি দেখা যায় মুখ্যমন্ত্রী এটা বলেছেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখেছি যে কুণাল ঘোষ তিনি মুখপাত্র, তিনি বলেছেন নানান কথা। তার মধ্যে এই যে কথাটা যেটা হচ্ছে যে এটা কেন্দ্রের বাজেট না রাজ্যের বাজেট, কারণ হচ্ছে এতবার কেন্দ্র কেন্দ্র কেন্দ্রের কথা বলা হয়েছে যে যেখানে কিন্তু আহ মনে হচ্ছিল না এটা কেন্দ্রের বাজেট আর রাজ্যের বাজেট। কিন্তু এটা ঠিক যে আমরা বিগত সরকারের কথা যদি মনে করি, সেখানে কিন্তু দেখা গেছে যে কখনোই কেন্দ্রের যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পের টাকা যদি বরাদ্দ হতো, এইখানে এসে সেই বরাদ্দ মানে সেই প্রকল্পের নাম বদল হয়ে যেত। অর্থাৎ দেখানো হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ বিদায়ী সরকার, তারা সবসময় দেখাতো যে রাজ্য দিচ্ছে, মানে কেন্দ্রের নামটা তারা নিতে একটু তাদের সংকোচ হতো। তো এই জায়গা থেকে আমরা দেখেছি কেন্দ্র রাজ্য দীর্ঘদিন ধরে সংঘাত হয়েছে। তখন তারা এই যে আবাস যোজনা, বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি, এরকম প্রকল্পের নাম দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে। কখনো এই জল জীবন জল মিশনটাকে সেটাও নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে, বা 100 দিনের প্রকল্প সেখানেও নাম পরিবর্তন করা হয়েছে। মানে কেন্দ্রের যে সমস্ত নানান প্রকল্প, স্বাস্থ্য অমৃত প্রকল্প যেটা ছিল, সেটারও নাম বদল করা হয়েছে। মানে আমরা দেখেছি যে প্রচুর প্রকল্প যেগুলো নাম বদল করে কিন্তু, বা আমরা যদি দেখি যে রেশন ব্যবস্থা, খাদ্য সাথী নাম দিয়ে দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত তাকে তো ঢুকতেই দেওয়া হলো না। হ্যাঁ, আমরা দেখেছি যে পোস্ট অফিসে আয়ুষ্মান ভারতের কার্ড এসে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এরকমও ঘটনা আমরা দেখেছি। তো প্রশ্ন এখানে যে এখন বিরোধীরা যখন বলছেন, অর্থাৎ তারা যখন সরকারে ছিল, তারা কেন কেন্দ্রের এই সুবিধাগুলো নিয়ে তারা এটা করেনি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন নির্বাচনের আগে এসে, এই ভোট প্রচারের সময় বলেছিলেন যে মানুষের উন্নয়নের জন্য একটা কেন্দ্র সরকার কাজ করবে, রাজ্য সরকার কাজ করবে, কিন্তু সেটা তো হাতে হাত ধরে মিলিয়ে কাজ হবে। কিন্তু কেন এই যে আমার সঙ্গে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে নিয়ে বিরোধ থাকতে পারে, বিজেপিকে নিয়ে তাদের অসুবিধা হতে পারে, কিন্তু মানুষের জন্য কেন্দ্রের যে টাকা বা কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্প থেকে কেন বঞ্চিত করে রাখা হবে বাংলার মানুষদের? এটা কিন্তু বারবার প্রশ্ন তুলেছি। তো আজকের যে বিরোধীরা বলছেন বা কুণাল ঘোষ বা অন্যান্যরা যে বলছেন যেটা কেন্দ্রের বাজেট না, এতবার কেন্দ্রের কেন্দ্রের কথা বলা হচ্ছে, এটা কেন্দ্রের বাজেট আর রাজ্যের বাজেট আমরা কিন্তু বুঝতে পারছি না। তো সমালোচনা করতেই হবে, তাই তারা করছে, কিন্তু সে সঙ্গে এটাও বলেছে যে আমরা পুরো পূর্ণাঙ্গ বাজেট পড়িনি, পড়ে তারপর প্রতিক্রিয়া দেবো, তবে এই সরকারকে কিছু সময় দেওয়া প্রয়োজন, প্রথম বাজেট নিশ্চয়ই আমরা পরবর্তীকালে এটা দেখব। অপরূপা। দাদা, আরেকটি প্রশ্ন রয়েছে যেটা বলা হচ্ছে যে পূর্বতন সরকার তার প্রকল্পগুলির আর্থিক উৎস হিসাবে আত্মনির্ভরতার কথা বারবার সামনে তুলে ধরেছে, কিন্তু এক্ষেত্রে বিজেপি সরকারের কথা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে রাজ্যের যে আয়ের উৎস, সেই আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে কি বলবেন? না, আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন থাকার তো কোনো ব্যাপার নেই। বিরোধীরা অর্থাৎ কুণাল ঘোষ এই কথাও বলছেন, অর্থাৎ আমি বারবার করে কুণাল ঘোষ সেই জন্য বলছি কারণ প্রথম কথা হচ্ছে যে বিরোধী কি এখন, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন যে আজকে যদি আমরা এই জায়গাটায় বসে আছি এখন এখন যা খবর যে আহ, একটা হচ্ছে যে ঋতব্রত তৃণমূল, অর্থাৎ একটা হচ্ছে কালীঘাটের তৃণমূল, আর একটা হচ্ছে ভালো তৃণমূল যেটা ঋতব্রতরা যেটা রয়েছে। সে ভালো তৃণমূল শুনলাম যে একটি বেসরকারি রাজারহাট নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে
তারা একটা সবাইকে নিয়ে মিটিং করছে, যেখানে বিধায়করা আছেন, যেখানে কিছু কাউন্সিলর রয়েছেন তৃণমূলেরই তারা, এবং তারা একটা রেজুলেশন নিয়েছেন যে যেখানে তারা চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে হাওড়ার যিনি বিধায়ক অরূপ রায়, সেই অরূপ রায়কে তারা নির্বাচিত করেছেন তৃণমূলের চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে সাসপেন্ড করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে কারা তৃণমূলের কথা বলছে, কুণাল ঘোষ বলবেন না ঋতব্রতরা বলবেন? তাদের প্রতিক্রিয়া তো সেভাবে কিছু পাওয়া যায়নি, যে 60 জন বিধায়ক আলাদা করে রয়েছেন, তা যদি ধরা যায় যে তারাই প্রকৃত তৃণমূল, তাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া কে দিচ্ছেন? কুণাল ঘোষ দিচ্ছেন, যিনি হচ্ছেন মমতাপন্থী, অর্থাৎ কালীঘাট তৃণমূলের একাংশ। তো কালীঘাট তৃণমূলের বক্তব্য কি না, কালীঘাট তৃণমূলের বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মনির্ভর বাজেট করতে হতো। মমতার বাজেট ছিল আত্মনির্ভর, কি না মমতাকে আগে আয় করতে হতো, তারপরে তিনি ব্যয় করতে হতো। এই বাংলা থেকে তিনি যে কর্ম মানে অর্থের সংস্থান করতেন, তারপরে সেই অনুযায়ী তিনি করতেন, এবং 100টি সামাজিক প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। কিন্তু প্রশ্ন হলো যে এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, একটা অঙ্গরাজ্য, তো সেরকম সব রাজ্যই তো রয়েছে, তারা যদি কেন্দ্রের সুফল পায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বারণ করেছিল, কে বলেছিল রাজনীতি করতে, যে তিনি আত্মনির্ভরের কথা বলছেন? তিনি তো এই কেন্দ্রের শেষ, উনি যে কথা বলছেন, উনি তো জনগণের টাকা। আমরা এখন যাই দিই, দেশে একটাই এখন ট্যাক্স কার্যকর রয়েছে, সেটা হচ্ছে জিএসটি। তো এই জিএসটি একটা হচ্ছে স্টেট জিএসটি, একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, অর্থাৎ জিএসটির টাকাটা দুভাগে ভাগ হয়। তাহলে সেই টাকাটা কোত্থেকে আসছে? সেই টাকাটা তো জনগণের টাকা, মানুষের টাকা, ট্যাক্স, সেটা সরকার পাচ্ছে, একটা কেন্দ্রের কাছে আছে, একটা রাজ্যের কাছে আছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এ রাজ্যের বড় আয়ের উৎস ছিল, সেটা হচ্ছে যে মদ থেকে একটা বড় টাকা ইনকাম হতো, দিনের পর দিন সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এই ছিল আয়ের উৎস। আর ওই তেল বা আর কিছু আছে যেখান থেকে একটা শেষ পাওয়া যেত। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো সেই জায়গা থেকে এখন উনি বলছেন যে আত্মনির্ভর, মমতার বাজেট ছিল আত্মনির্ভর, নিজেরা কি বলে অর্থের সংস্থান করে তারপরে তাকে 100টা সামাজিক সুরক্ষা প্রকল্প চালাতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বা ওই সরকারকে তো কেউ বারণ করেনি এইসব সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যকে করার জন্য। কেন, অন্য অনেক রাজ্যেই তো বিজেপি বিরোধী সরকার রয়েছে, তারা কি সেই কেন্দ্রের টাকা নিচ্ছে না বা কেন্দ্রের পাওনা নিচ্ছে না? প্রশ্নটা এখানেই, যে বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা করতে হবে, তাই এখন বলা হচ্ছে আত্মনির্ভরতার বাজেট। এই আত্মনির্ভর কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বলেছেন, সেই আত্মনির্ভর কথাটা এখন জুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কালীঘাট তৃণমূলের যিনি এখন সবকিছু বলছেন, কুণাল ঘোষ, তিনি বলছেন। কিন্তু প্রশ্নটা এখানে, আত্মনির্ভরতার কথাটা ওই কেন্দ্রের থেকেই তো এসছে। এর আগে তো আমরা আত্মনির্ভর কথাটা শুনি, আজকেই আমরা সেই আত্মনির্ভর কথাটা শুনছি। অতএব এই যে আত্মনির্ভরতার কথাটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ মানুষের টাকায় সরকার চলতো, বা সেখান থেকেই সংস্থান হতো, মানুষের দেওয়া ট্যাক্সে সেটা হয়, যেটা আগে ছিল, এবার সেটা হবে। শুধু একটাই ফারাক, যে কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো, যেগুলো এ রাজ্যের মানুষের আগে প্রাপ্য ছিল, সেগুলো সুবিধে নেওয়া হয়নি, এবার সেগুলো সেই সুবিধে পাবে, এবং এ রাজ্যের মানুষ সেটা নেবে, এবং এই সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার, সেটাই দেখাচ্ছে। একেবারে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সার্বিকভাবে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, তাতে কিন্তু অনেকটা বিষয় স্পষ্ট হলো যে আজকের যে বাজেট, সেই বাজেটে নতুন সরকারের প্রথম বাজেট, কিন্তু সেই বাজেটের সুফল কিন্তু বাংলা যথেচ্ছভাবে পেতে চলেছে। এবং এই যে বিরোধী অর্থাৎ মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষের যে বক্তব্য উঠে আসছে, আত্মনির্ভর আয়ের উৎস থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়, কিন্তু সাধারণ মানুষ তাদের সুবিধার্থে সরকার কি করেছে? সেক্ষেত্রে তারা নির্ভরতার পথ বেছে নেবেন, নাকি কেন্দ্রীয় সরকারের সাহায্য নেবেন? এই বিষয় নিয়ে কিন্তু কোনো বিতর্কের অবকাশ থাকে না, কারণ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গবাসী একজন অঙ্গরাজ্য, যেমনটা দাদা বললেন, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য তো বটে, কিন্তু তা ভারতবর্ষেরই অঙ্গরাজ্য। কাজেই দেশের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসা সুফল রাজ্যবাসী কেন পাবে না, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কাজেই মানুষের জন্য আজকে যে বাজেট এসছে, সেই বাজেট আগামীতে কতটা সুফল মানুষ
পেয়েছে বা পেতে চলেছে, আরও কি কি সুফল 8 মাস বাদেও আমরা পেতে চলেছি, সেদিকেই কিন্তু থাকবে নজর। রাজ্য বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 18% থেকে বেড়ে ডিএ হলো 38%, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 19%। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য টাকা বৃদ্ধি করা। সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা, যেটা হচ্ছে ডিএ, ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। রাজ্য সরকারি কর্মচারী